আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা একটু মিজেলস বা হাম নিয়ে একটু একাডেমিক আলোচনা করব। একাডেমিক বলতে যে আমরা কিন্তু ওই মিজেলস সম্পর্কে এমবিবিএস লাইফে পড়ালেখা করছিলাম ওই লেন্স মাইক্রোবায়োলজি, যেটা লেন্স রিভিউ বলা হয়, সেখান থেকে। তো ওই নলেজ গুলাই এখন আমরা আরেকটু রিভাইজ করবো আর কি, যে এক্সাক্ট লেন্সে কি কথাগুলো আছে মিজেলস নিয়ে, এবং এটা আমাদের দেশের ক্ষেত্রে কতটুকু মডিফাইড করা হয়েছে বা কতটুকু করা আসলে উচিত হয়েছে, বা আরো কি কি জানা উচিত যেগুলা এখন পর্যন্ত আমাদের ওই নলেজে নাই। মানে ওই এমবিবিএস লাইফে পড়া হয়েছিল, পরবর্তী এটা আমাদের রিভিশন দেওয়া হয় নাই, বা এটা আমাদের ব্রেনে এখন আউট হয়ে গেছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটা মোটামুটি একটা রিক্যাপ করার চেষ্টা করবো। একবারে ডিরেক্ট মিজেলস সম্পর্কে 2-3 পাতা আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো আমরা একটু ডিরেক্ট লেন্সে চলে যাই। লেন্স রিভিউ অফ মাইক্রোবায়োলজি, এটা এডিশনটা একেবারে লেটেস্ট এডিশন থেকে আমরা দেখবো। হ্যাঁ, স্ক্রিনে মনে হয় দেখা যাচ্ছে যে এটা আসলে আমাদের ওই বইটা, যেটা আমরা থার্ড ইয়ারে পড়ালেখা করছিলাম, আমাদের সময় থার্ড ইয়ারে ছিল। তো এইখানে মিজলস নিয়ে দেখবো কতটুকু আলোচনা করছে। এটা 39 নাম্বার চ্যাপ্টার, এটা 15 এডিশন, একেবারে লেটেস্ট। 39 নাম্বার চ্যাপ্টারে সম্ভবত মিজলস নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে। তো আমরা শুরুতেই একটু দেখি যে মিজলস, এটা কিন্তু এই যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। এখন এই বইতে এই যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশের যে কথাটা বলা হয়েছে এখানে, এইটা সম্পর্কে আমরা জানো। ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলতে আসলে বোঝাচ্ছে যে কোনো জায়গায় ম্যাকুলা মিন্স পেল কালার হয়ে যাবে, সাদা, আবার কোনো জায়গায় হয়ে যাবে লাল। এই ছবিটা কিন্তু বইয়ের নাই, ছবিটা আমি পরে অ্যাড করছি। তো এটা ম্যাকুলা আর প্যাপুলার র্যাশ, এবং এই প্যাপুলা যেটা, সেটা কিন্তু আবার মনে হচ্ছে যে একটু এলিভেশন হয়, মানে স্কিন থেকে এই যে এই ছবিতে ওখানে একটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটু এলিভেশন হতে পারে। মানে হাতে টাচ করবে, সহজ কথায়। আমরা যদি ওখানে স্কিনের উপরে রাব করি, তাহলে দেখা যাচ্ছে এটা টাচ করবে। তো ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দিয়ে কিন্তু এটা ডায়াগনোসিস করা হয় মানে ক্লিনিক্যালি। আরেকটা হচ্ছে এই যে এটা চাইল্ডহুডে সবচেয়ে বেশি হয়, প্রাইমারি। তো এটা হচ্ছে মিজেল ডিজিজের একবার ইন্ট্রোডাকশন বইতে আলোচনা করছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো এর প্রপার্টি। প্রপার্টি হচ্ছে এখানে কয়েকটা কথা লেখা আছে, যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আরএনএ ভাইরাস, নেগেটিভ পোলারিটি। এই যে এনভেলপ ভাইরাস, এনভেলপ ভাইরাসের সুবিধা কি, এটা কিন্তু ওই যে হেক্সিসল বা ফ্লুইড হেক্সি স্ক্রাব, সাবান, সোপ, এই বাবল গুলো দিয়ে কিন্তু এটা ওয়াশ আউট করা যায় এবং এটা কিল হয়। এনভেলপ ভাইরাসের এটা সুবিধা। অসুবিধা হচ্ছে যে এগুলা ইজিলি মানুষের বডিতে, মানে লিকুইড সার্ফেসে, আমাদের স্কিনের সার্ফেসে, তারপর নাকের মিউকোর সাথে অ্যাটাচড হয়ে যেতে পারে। আর আরেকটা কথা বলা হয়েছে, এটা সিঙ্গেল সেরোটাইপ। এখন সিঙ্গেল সেরোটাইপের সুবিধা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে মিজেলস ভাইরাস কিন্তু একটাই। আমাদের মিজেলস ভাইরাসের পুরো ওয়ার্ল্ডে কিন্তু আমাদের সেরোটাইপ কিন্তু সেম, বা একটাই সেরোটাইপ। যেমন আহ, উম, ওই যে ডেঙ্গু বা করোনা ভাইরাস, এগুলো সেরোটাইপ কিন্তু আলাদা আলাদা। তো সেরোটাইপ একটা হওয়ার সুবিধা হচ্ছে, সিঙ্গেল হওয়ার সুবিধা হচ্ছে যে এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ একটা ভ্যাকসিন নেই, পুরো ওয়ার্ল্ড কাভার হয়ে যাবে। যেমন ওই আমেরিকান যে ভ্যাকসিন বা ইন্ডিয়ান যে ভ্যাকসিন, চায়না যে ভ্যাকসিনটাকে, সব মোটামুটি একই। তো এটা তো সিঙ্গেল সেরোটাইপের একটা সুবিধা। আর হিউম্যান ন্যাচারাল হোস্ট এর কিন্তু কোনো অ্যানিমেল হোস্ট কিন্তু নাই। ন্যাচারাল হোস্ট কিন্তু হিউম্যান, মানে এখানে অ্যানিমেলের কোনো কথাবার্তা এখানে আসবে না। তো এইটা মোটামুটি এর ইম্পর্টেন্স, প্রপার্টি নিয়ে আলোচনা করছে। এরপরে এটার আলোচনা করছে হচ্ছে রেপ্লিকেশন সাইকেল। রেপ্লিকেশন সাইকেল নিয়ে আমাদের একটু কিছু জানার দরকার নাই, বা আমাদের এটা ইম্পর্টেন্ট কিছু না। এই যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে ট্রান্সমিশন, ট্রান্সমিশনটা আমরা এখান থেকে জানবো। ট্রান্সমিশনটা হচ্ছে কিভাবে একজনের কাছ থেকে আরেকজন ছড়ায়। যেহেতু এটা অ্যানিমেলের কোনো কাহিনী নাই, সো অ্যানিমেলের কথা এখানে আসবে না। মিজলস ভাইরাস কিন্তু যে রেসপিরেটরি ড্রপলেটের মারফতে এখানে ট্রান্সমিশন হয়। রেসপিরেটরি ড্রপলেট জিনিসটা কি, যে আমরা হাসি দিচ্ছি বা কাশি দিচ্ছি, এখানে যে আমরা যেটা দেখি যে পানির মতো যে বের হয়, এটা কিন্তু সার্ফেসে লেগে থাকে। এটা সরাসরি যদি কারো মুখে দেওয়া হয় বা মুখের কাছাকাছি দেওয়া হয়, তাহলে তো ডিরেক্ট তার নাকে চলে গেল। এছাড়াও আমরা হাত দিয়ে ধরি, অনেক সময় মুখে দিই সেই হাতটা, বা নাক চুলকায়, এই ক্ষেত্রেও কিন্তু এখানে ছড়াইতে পারে। তো এই হাসি এবং কাশির মারফতে কিন্তু এটা ছড়ায়, দুই ভাবে ছড়াইতে পারে। এখন এখানে বলছে যে বোথ প্রোডরমাল পিরিয়ডে এন্ড ফর ফিউ ডেজ আফটার র্যাশ অ্যাপিয়ার, মানে কখন এই আমরা হাসি কাশি দিলে ছড়াবে এটা। যেমন একটা র্যাশ হয়েছে বা মিজেলস একবারে শেষের দিকে চলে গেছে, বডি ইমিউনিটি হচ্ছে,
তখন কিন্তু হাসি কাশি দিলে এটা ছড়াবে না। এটা সবচেয়ে বেশি এবং মোক্ষম সময় হচ্ছে শরীরে যখন জ্বর জ্বর ভাব চলে আসবে, মানে অবস্থা একটু খারাপের দিকে, জ্বর, অসহ্য জ্বর শুরু শুরু হয়ে গেছে এবং স্কিনে র্যাশ চলে আসছে। এই সময় কিন্তু হাসি কাশি দিলে খুবই সাবধান। এই জন্য কারো জ্বর যদি আসে বা কেউ যদি মনে করে যে এখন র্যাশ দেখা যাচ্ছে দুই একটা, এই সময়টা হচ্ছে সবচেয়ে ফার্টাইল সময় হচ্ছে যে এটা ছড়ানোর জন্য। এই জন্য জ্বর আসলে বা জ্বর জ্বর ভাব হলে এবং স্কিনে যদি র্যাশ দেখা যায়, এই বাচ্চা কাচ্চাদের কিন্তু স্কুলে পাঠানো যাবে না। পরীক্ষা হোক, মহাপরীক্ষা হোক, টোটাল একবারে বাসায় থাকবে। এবং এদের বেশি লোকজনের সাথে মিশতে দেওয়া যাবে না। মোটামুটি আইসোলেশন করে রাখতে হবে আর কি, এই কয়েকটা দিন, যে কয়েকদিন মিজেলস থাকবে। আচ্ছা, এরপরের পরের কথাটা বলছে যে এটা 2-3 বছর পর পরে কিন্তু আউটব্রেক হয় মিজেলসটা। ওয়ার্ল্ড ওয়াইড হু তখন এটা আর কি ডিক্লেয়ার করে, আউটব্রেকের 2-3 বছর পর পর এটা ডিক্লেয়ার করা হয়। কিন্তু সবচেয়ে বেশি এটা হয় যে এই ডাটাগুলো যে এখানে দেওয়া হয়েছে, ডাটাগুলো সব আমেরিকান ডাটা। তো আমেরিকান ডাটা আমরা এখানে দেখবো না। এখানে আমরা কমন কথা যে মেল নারী চিলড্রেন হচ্ছে এটা সবচেয়ে বেশি এফেক্টেড হয় এবং তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, সিরিয়াস কন্ডিশনে চলে যায় ডেভেলপিং কান্ট্রিতে। তো আউটব্রেক হলেও ডেভেলপড কান্ট্রি গুলাতে কিন্তু এটা খুব একটা সিভিয়ারিটি আসে না। এই যে এখানে বলছে যে মেল নারিশ কান্ট্রি ইন ডেভেলপিং কান্ট্রিতে এটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হয়। আর এখানে ভিটামিন এ ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের কিন্তু এটা আহ, সবচেয়ে বেশি আক্রান্ত হয়। পরে দেখা গেছে যে যাদের ভিটামিন এ ক্যাপসুল ঠিকভাবে খাওয়ানো হয়, এদের ক্ষেত্রে কিন্তু মিজেলসে এফেক্টেড হওয়ার ইয়েটা অনেকটা কমে যায়, গ্রেটলি রিডিউসড। যে আগে থেকেই প্রোফাইল্যাক্সিস, ভিটামিন এ তো কোনো ট্রিটমেন্ট না, এটা তো প্রোফাইল্যাক্সিস হিসাবে আমরা আগে থেকে যে এখন এখন যেসব মিজেলস মিজেলস বলতেছে, এখন কিন্তু সবার ভিটামিন, বাচ্চাদের বিশেষ করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উচিত। ডাক্তারের পরামর্শ অনুসারে ডোজ আছে। এখন তো বলা হয় 6 মাসে থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে। 6 মাস থেকে 1 বছরে একটা ডোজ, 1 বছর থেকে বেশি হলে আরেকটা ডোজ। তো এই তিনটা ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায়, দামও কিন্তু খুব কম, 10-15 টাকা দাম ভিটামিন এ ক্যাপসুলের। তো এগুলা কিন্তু আহ ভিটামিন এ ক্যাপসুল আমাদের প্রোফাইলিক্স হিসাবে কিন্তু আমরা এখনো দিতে পারি, রিস্ক কমে যাবে। আচ্ছা, এর পরের পয়েন্টে আমরা আসি যে প্যাথোজেনেসিস এন্ড ইমিউনিটি। এটা আসলে আমাদের বডিতে হাসি কাশির মারফতে কিভাবে বডির মধ্যে এটা গ্রোথ করে এবং আরেকজনের কাছে ছড়ায় যায় কিভাবে, এটা হচ্ছে প্যাথোজেনেসিস নিয়ে আলোচনা করছে। তো এখানে প্রথমে আলোচনা করছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট স্বাভাবিকভাবে, যে আমাদের অন্য জনের কাছ থেকে হাসি কাশির মারফতে আসুক বা হাত দিয়ে কোনো খাবার খাওয়ার মারফতে আসুক বা নাক চুলকানোর মারফতে হোক, যেভাবে হোক, এটা এই নাকে রেসপিরেটরি ট্র্যাক্টে অ্যাটাক করে। এরপরে এটা অ্যাটাক করার পরে এটা ব্লাডে যাবে সচরাচর, রক্তের এন্ডোথেলিয়াল সিস্টেমে। এখন এই ব্লাডে যাওয়ার পরেই এখন যে যে স্কিনে যে র্যাশ আসে, এই র্যাশটা কিভাবে আসে, এটার জেনেসিস কিভাবে হয়, এই প্যাথোজেনেসিসটা আমাদের খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। যে আহ, প্রথমে আমাদের হাসি কাশি মারফতে নাকে গেল, নাক থেকে এটা ফুসফুসে চলে আসলো, ফুসফুস থেকে হার্টে বা ভেনাস সার্কুলেশন মারফতে এটা পুরো বডিতে চলে গেল। বডিতে যাওয়ার পরে স্কিনের আমাদের যে এই যে সব স্কিনের একেবারে আহ, চিকন ব্লাড ভেসেল, আমরা যেটা ক্যাপিলারি বলি আর কি সহজ কথায়, এই ক্যাপিলারির এন্ডোথেলিয়াল সেল গুলাতে কিন্তু এটা চলে যায় এবং আমাদের বডির যে অ্যাকশন শুরু হয় এই ভাইরাসের এগেনস্টে, এইটা কিন্তু ওই ক্যাপিলারি পর্যায়ে যখন যায় তখন কিন্তু র্যাশ দেখা যায়। তার মানে বলা হচ্ছে যে র্যাশ যখন দেখা যাবে তখন বুঝতে হবে যে মোটামুটি বডি কিন্তু এটা ওন করছে, ওন করছে মানে জিতে গেছে। এবং র্যাশ যে পর্যন্ত চলে যাবে এই পর্যন্ত কিন্তু যাওয়ার পরে বুঝতে হবে যে তার কমপ্লিকেশন গুলা বা ক্ষতি হওয়ার চান্স কম এবং তার একটা রিকভারি করতেছে। মানে র্যাশ যত বেশি হবে, এটা আমরা বাইরে থেকে বুঝবো যে তার প্রচুর ফাইট হয়েছে, যত বেশি র্যাশ তত বেশি ইমিউনিটি সিস্টেম তার অ্যাটাক করছে এবং এটা রিকভার করে ফেলছে, মানে জিতে গেছে, সহজ কথা হচ্ছে এটা। এই জন্য র্যাশ হইলে যে খারাপ এরকম না, কিন্তু র্যাশ হইলে আরো রেস্ট বা এগুলাতে থাকা উচিত। তাহলে আমরা এখন পর্যন্ত কি জানলাম, যে স্কিনে যে র্যাশ হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিলারি যখন এন্ডোথেলিয়াল সেল গুলো অ্যাটাক হয়, আমরা এন্ডোথেলিয়াল সেল একটা ছবি দিচ্ছি, যেটা যদি ব্লাড ভেসেল গুলোকে আমরা জুম করি লাস্ট পর্যন্ত কিন্তু এরকম দেখা যাবে আমাদের রক্তনালী গুলা, এই যে জায়গাগুলোতে ক্যাপিলারি সেল থাকে। এইখানে ভাইরাস আসে এবং এই ভাইরাসটার সাথে যখন আমাদের বডি ইমিউনিটি অ্যাড হয় এটা কিল করার জন্য, তখন কিন্তু আলটিমেটলি র্যাশ তৈরি হয়। এখন র্যাশ আসা মানে বুঝতে হবে যে আমাদের বডি কিন্তু জিতে গেছে এই ফাইট করে, এবং ভালো লক্ষণ আর কি। ওই সময়টা যদি আরেকটু তাকে সাপোর্ট দেওয়া হয় বডি ইমিউনিটি গ্রোথ করার জন্য, তাহলে মনে হচ্ছে যে আর খারাপের দিকে যাবে না আর কি। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা যে কথাগুলো লেখা আছে, সাইটোটক্সিক টি সেল এটা আসে। আর আমি যে কথাগুলো বললাম যে এন্ডোথেলিয়াল সেলে অ্যাটাক করার পরে যে র্যাশ হয়, এটা এই যে এই লাইনে লেখা আছে যে র্যাশ ইজ কজড বাই প্রাইমারি
সাইটোটক্সিক টি সেল অ্যাটাকিং দ্য মিজেলস ভাইরাস, ভাস্কুলার এন্ডোথেলিয়াল একটু আগে আমরা দেখাইলাম অফ দ্য স্কিন। আবার আরেকটা হচ্ছে যে আমাদের বডিতে ভাইরাসের বিরুদ্ধে যে অ্যান্টিবডি কাজ করে, এই অ্যান্টিবডির জন্য কিন্তু ওই ভেসেল বা ক্যাপিলারি ওখানে ইনফ্লামেশন হয়, ভাস্কুলাইটিস হয়, এই ক্ষেত্রে লাল হতে পারে। তো এই যে এই কথাটা এখানে লেখা আছে, এই যে এটা রিকভার্ড, যে র্যাশ অ্যাপিয়ার হওয়ার পাশাপাশি ভাইরাস কিন্তু রিকভার হয় এন্ড পেশেন্ট ক্যান নো লঙ্গার স্প্রেড দ্য ভাইরাস টু আদার। যখন আমাদের রিকভার হয়, মানে বডিতে যখন র্যাশ আসে এবং র্যাশটা যখন ভালো হইতে থাকে, ওই স্টেজে কিন্তু আলটিমেটলি পেশেন্ট আর ভাইরাস ছড়ায় না। তাহলে মিজেলস ভাইরাস ছড়ানোর একেবারে মোক্ষম সময় হচ্ছে বাচ্চা, বিশেষ করে আমরা বাচ্চা নিয়ে আলোচনা করবো, বাচ্চাদের যেহেতু এটা বেশি হচ্ছে, বাচ্চা যখন এফেক্টেড হয় এবং তার জ্বর শুরু হয়ে যায় 5-7 দিনের মধ্যে, এই জ্বর শুরু হওয়ার 5-7 দিন পরে কিন্তু র্যাশ আসে, এবং জ্বর এবং র্যাশ এই সময়টা কিন্তু সে খুবই হচ্ছে ইনফেক্টেড অবস্থায় থাকে এবং অন্য জনকেও কিন্তু ছড়ায়। এই সময় যেন আমরা বাচ্চাদের স্কুলে যাওয়া, বাড়ি থেকে বের হওয়া, এগুলো সবকিছু নিষেধ করে টোটালি রেস্টে আমরা থাকতে বলি। আর এরপরে টপিকসটা হচ্ছে লাইফ লং ইমিউনিটি অফ ইন্ডিভিজুয়াল হু হ্যাড দ্য ডিজিজ। এখন একবার যার এই মিজেলস আক্রান্ত হয়, তার কিন্তু আজীবনের জন্য কিন্তু একটা ইমিউনিটি তৈরি হয়েছে, মানে পরবর্তীতে কপাল খুব খারাপ না হলে কিন্তু তার ওই আবার ওই মিজেলস এ এফেক্টেড হয় না। মানে একবার আক্রান্ত হলো, বডি এটা হিল করে ফেলছে, আর আক্রান্ত হয় না। ওই যে আমরা অনেক সময় চিকেন পক্স ছোটবেলায় আক্রান্ত হয়েছে, ওটার মতো বলা যায় লাইফ লং ইমিউনিটি দেয়। আচ্ছা, এরপরে এখানকার আরেকটা ইম্পর্টেন্ট কথা যে বইতে আলোচনা করা হয়েছে, যে ম্যাটারনাল অ্যান্টিবডি পাসেস প্লাসেন্টা। এই যে প্রথম 6 মাস, জন্মের প্রথম 6 মাসে যে মায়ের বুকের দুধ খায়, বা আমাদের আহ, মায়ের বুকের দুধের কথা এখানে বলা হয় নাই, যে আমাদের জন্মের সময় যে মায়ের কাছ থেকে আমাদের যে অ্যান্টিবডি পাই, এটা কিন্তু প্রথম 6 মাস আমাদের ইমিউনিটি দেয়। এই জন্য প্রথম 6 মাসের কোনো টিকা দরকার হয় না, এই কথাটা এখানে বলা হয়েছে, দরকার নেই প্রথম 6 মাসে। তারপরে কথাটা কি লেখা হয়েছে এখানে, প্রথম 6 মাসে আমরা যেহেতু টিকা দিব না। আর একটা কথা বলছে, ইনফেকশন মিজেলস ভাইরাস ক্যান ট্রান্সমিটেড ডিপ্রেস সেল মিডিয়েটেড ইমিউনিটি। যে ভাইরাস যখন আক্রান্ত হয় তখন কিন্তু আমাদের বডির ইমিউনিটি কমে যায়, এই কথাটাই বলছে। তখন আদার্স যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো বডিতে আগে থেকে থাকে, যেমন এই যে এখানে বলছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু এটা হচ্ছে কিন্তু টিবির একটা, এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা টিবির একটা ব্যাকটেরিয়ার নাম। তো মিজেলস আক্রান্ত হলে তার বডি ইমিউনিটি কমে যায়, তখন আমাদের নর্মাল যে ব্যাকটেরিয়া গুলো আমাদের বডিতে আগে থেকেই ছিল, তারা তখন অ্যাক্টিভ হওয়া শুরু করে। যেমন আমাদের এখন নর্মাল শরীরে ডাটা দেখা গেছে যে 1/4, মানে 4/1 মানুষই কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিবির জীবাণু নিয়ে ঘুরে, মানে আমিও ঘুরতে পারি বা আপনিও ঘুরতে পারেন, কিন্তু আপনার এটা কিন্তু ওই ডরমেন্ট স্টেজে আছে, লেটেন্ট, যেটা কখনোই ডিজিজ প্রডিউস করবে না। দেখা যাচ্ছে আপনি আরো 30 বছর বেঁচে থাকলেন, কোনোদিনই ওটা এফেক্টেড হবে না। কিন্তু যদি কোনো কারণে বডি ইমিউনিটি কমে যায়, এই যে এরকম একটা ডিজিজ হয়ে গেছে মিজেলস, প্রচুর মিজেলস অ্যাটাক হয়েছে, বডি ইমিউনিটি সব ওখানে লস হয়ে গেছে, তখন কিন্তু এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই টিবির জীবাণু এতদিন যে বসেছিল, এরা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই কথাটা এখানে বলা হয়েছে। এজন্য ইমিউনোসাপ্রেস পেশেন্টদের যদি আহ, এই মিজেলস হয়, এদের কিন্তু অবস্থা একটু খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন ক্লিনিক্যালি পেশেন্ট আমাদের কাছে কি কি নিয়ে আসে? এই যে প্রথম লাইনটাই দেখে লেখা আছে যে ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 14 দিন। এই 10 থেকে 14 দিন মানে মিজেলস আক্রান্ত হওয়ার পরে এই 10 থেকে 14 দিনের মধ্যে কিন্তু এই যে জিনিসগুলো হয়, জ্বর হবে, চোখ চুলকাবে, চোখ থেকে পানি পড়বে, চোখ লাল হয়ে যাবে। আর এটা হচ্ছে নাক দিয়ে আহ, পানি পড়বে, সর্দি আমরা যেটা বলি। তাহলে সর্দি, কাশি, জ্বর এবং কনজাংটিভাইটিস, চোখ চুলকাবে, এই 4টা ফিচার। অবশ্য সব ভাইরাস অ্যাটাকে কিন্তু এই 4টা জিনিস সবচেয়ে বেশি দেখা যায়। এখন এখানে ইন্টারেস্টিং যেটা, এই যে কপ্লিক স্পট, এই সকল ভাইরাসের যেহেতু সিমটম একই, যে সর্দি, জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ চুলকানো, এটাই কিন্তু কোনটা মিজেলস, এখানে তো ওই করোনা বলেন, মিজেলস, মাম্পস, রুবেলা যেটাই বলেন, সবগুলা কিন্তু এটাই সমস্যা হয়। এখন এই যে এইটা দেখে, কপ্লিক স্পট দেখে কিন্তু বোঝা যায় যে ক্লিনিক্যালি মোটামুটি এটা দেখলে শিওর হয়ে যাওয়া যায় যে যে এটা মিজেলস আক্রান্ত। এবং কপ্লিক স্পট এটা কোথায় দেখবেন, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে এখানে বলা হয় যে বাক্কাল মিউকোসা আমাদের যে গালের এইটাতে আছে, বিশেষ করে উপরের মাড়ির যে 2টা দাঁত আছে, তার অপোজিটে কিন্তু যে কপ্লিক স্পট দেখা যাচ্ছে, যে এই সাদা সাদা, সাদা লাল, সাদা লাল, মুখের পুরা ক্যাভিটিতে হতে পারে, কিন্তু সব থেকে বেশি থাকে হচ্ছে এই যে বাক্কাল মিউকোসা বলা হয় এখানে। এই যে নিচের এই ছবিটাতে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাঁতের ওই পাশে যে কাঠি দিয়ে দেখা হয়েছে, এই যে কপ্লিক স্পট। তো কারো যদি মিজেলস আক্রান্ত হয়, যে ডান পাশের ছবিতে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে, মিজেলস আক্রান্ত হওয়ার পরে তার কিন্তু এই জায়গাটা দেখতে হবে। এটা দেখে যদি বুঝতে পারেন যে এটা চলে আসছে, বা র্যাশ যদি নাও আসে, জ্বরের সাথে পরে এটা চলে আসছে, তাহলে বুঝতে হবে যে মোটামুটি এটা মিজেলস দ্বারা এফেক্টেড।
সিরিয়াস হয়ে যেতে হবে। তো এইটা আমাদের ডায়াগনোসিস, এটা এখানে লেখা আছে, বাক্কাল মিউকোসা থাকে, এটা ডায়াগনস্টিক। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে মেকুলোপ্যাপুলার র্যাশ, ওই যে একটু আগে আমরা দেখাইলাম যে র্যাশটা, বডি যে র্যাশটা এই যে এরকম, এই র্যাশটা, এই যে র্যাশ, এই র্যাশটা কিন্তু একটা প্যাটার্নে বডি থেকে ছড়ায়। সবগুলা মিজেলস আক্রান্ত রোগীগুলা এই সেম প্যাটার্নে ছড়ায়। কিভাবে? যেটা কিন্তু শুরু হয় ফেস থেকে, এন্ড গ্রাজুয়ালি এটা নিচের দিকে যায়, মুখ থেকে ঘাড়, ঘাড় থেকে বুকে, পেটে, এইভাবে পায়ের দিকে চলে যাবে। এইটা আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং, লাস্টে যে সোলে চলে যাবে, পায়ে। তাহলে এটা মুখ থেকে শুরু হবে এবং গ্রাজুয়ালি নিচের দিকে নামবে। আর কয়েকদিন পরে আলটিমেটলি এই যে এই লাল জিনিসটা আলটিমেটলি কয়েকদিন পর থেকে যে ব্রাউনিশ কালার হয়ে যাবে, যে কথাটা এখানে লেখছে যে ব্রাউনিশ হয়ে যাবে। তো এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আমরা মোটামুটি জেনে গেলাম যে মিজলসের নর্মাল ভাইরাস এর মতো সাইন সিমটম প্রকাশ হবে, কিন্তু এখানে স্পেশাল হচ্ছে কপ্লিক স্পট, যেটা ওই উপরের মাড়ির দাঁতের পিছনে, যে দাঁত এবং গালের মাঝখানে ওই জায়গাটাতে মিউকাসে পাওয়া যাবে। আর এটা প্যাটার্ন অনুসারে যায়, যে প্রথমে ফেসে হবে, এরপরে গলায়, ঘাড়ে, এভাবে আস্তে আস্তে পায়ের দিকে চলে যাবে। আচ্ছা, এখন সবচেয়ে মারাত্মক যেটা, আমরা এখানে সিরিয়াস হবো কি জন্য, এই যে কমপ্লিকেশন, মিজলস এর কমপ্লিকেশন কিন্তু মারাত্মক। নর্মাল যে কোনো ভাইরাস এটা কি হয়, বডি ইমিউনিটিতে এটা মেরে ফেলে, কিন্তু যেইগুলা ভাইরাস একটা খারাপের দিকে যায়, এর মধ্যে মিজলস অন্যতম। যে এনকেফালাইটিস, মানে এনকেফালাইটিস হওয়া মানে তার কিন্তু অবস্থা খারাপ। এনকেফালাইটিস মানে আপনার ব্রেনে অ্যাটাক যখন শুরু হয়ে যাবে, খিচুড়ি শুরু হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা ব্রেন দিকে যাচ্ছে। তো ওই সময় সিরিয়াস হয়ে যেতে হবে, আর বেশি বেশি দোয়া করতে হবে। আর এনকেফালাইটিস হয়ে গেলে এটা কিন্তু রিকভার করা টাফ। এরপরে আরো কিছু হয় যে পার্মানেন্ট সিকুয়েলি কি কি আছে, ডিফনেস হয়েছে। মিজলস হলে কিন্তু কানে শোনা বন্ধ হয়ে যেতে, মেন্টাল নেডারেশন, মানসিক সমস্যা শুরু হয়ে যেতে পারে। এটা একটা সমস্যা, মিজলস ডিরেক্ট এই সমস্যা করে। আবার মিজলস আবার নিউমোনিয়া করে, ওই যে রেসপিরেটরি ট্র্যাক দিয়ে ঢুকতেছে বা লাংসে যখন যাবে তখন কিন্তু নিউমোনিয়া করে। আবার এই মিজলস এর কারণে যে একটু আগে বলা ইমিউনিটি কমে যাচ্ছে, এটা কিন্তু আবার ওই ব্যাকটেরিয়াকে তখন ইনভাইট করে ইনফেকশন শুরু করার জন্য। এই জন্য মিজলস নিজে তো একটা নিউমোনিয়া করে, আবার এই যে সেকেন্ডারি ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু আবার নিউমোনিয়া চলে যায়। আবার ব্যাকটেরিয়া ওই কানের ইনফেকশনও করে, দেখা যায় কান দিয়ে পুষ্পানি বেরোচ্ছে। তো এইগুলা হচ্ছে মারাত্মক। তাহলে সবচেয়ে মারাত্মক হচ্ছে যদি ব্রেনে ইনফেক্টেড হয়, অবস্থা খুবই খারাপ। আর তাছাড়া এরা কিন্তু কানে ইনফেকশন করে, আবার এই যে নিউমোনিয়া করে। তো নিউমোনিয়াটা একটা মারাত্মক। এখানে ডায়রিয়ার কথা মনে হয় লেখা হয় নাই, কিন্তু ডায়রিয়াও কিন্তু হয়, জিআইটিতেও কিন্তু এটা এফেক্টেড করে। আর মিজেলস যদি মাদের বেশি হয়, মানে প্রেগনেন্ট ওমেনদের যদি হয়, তাহলে কিন্তু তার একটা স্টিল বা মৃত বাচ্চা জন্মগ্রহণ করার কিন্তু একটা রিস্ক থাকে। বাচ্চা মারাও যেতে পারে, আবার ওই যে কনজেনিটাল বিভিন্ন জন্মগত ত্রুটিও দেখা যায়। আর অ্যাটিপিক্যাল মিজেলস বলতে এই যে যেটা ওই প্যাটার্ন ফলো করে না, যে ফেসে কোনো র্যাশ নাই, র্যাশ হুট করে পায়ে বা গোড়ালিতে কিন্তু র্যাশ, সেটাও কিন্তু মিজেলস হতে পারে। যে আমরা প্রথমে যে বললাম ফেস থেকে নেকে, নেক থেকে চেস্টে, তারপর পেটে, এইভাবে পায়ের দিকে চলে যাবে, এইভাবে না হয় হঠাৎ করে দেখা যাচ্ছে শুধু অ্যাঙ্কেলে বা পায়ের মধ্যে শুধু র্যাশ দেখা যাচ্ছে, এটাও আসতে পারে। এই জন্য এটাও কিন্তু এটিপিক্যাল মিজেলস নিয়েও কিন্তু আমাদের একটু ধারণা রাখতে হবে। তো এইখানে আমরা কপ্লিক স্পট সম্পর্কে জানলাম। এরপরে ডায়াগনোসিস, আসলে এটা ডায়াগনোসিস কিন্তু ক্লিনিক্যাল, মানে আপনাকে ক্লিনিক্যালি বুঝতে হবে বাচ্চাদের দিকে যে এটা মিজাসের দিকে যেতে পারে। তারপরে যদি কেউ মনে করে যে না আমি এটা শিওর হতে চাই, তাহলে পিসিআর করতে হবে। সকল ভাইরাসের এটা একটা লাস্ট পরীক্ষা পিসিআর। আবার অ্যান্টিবডি টাইটারও করা যায়, 4 গুণ বেড়ে যায় আর কি। অ্যান্টিবডি টাইটার যদি করে 4 গুণ বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে মিজাসটা আক্রান্ত। আচ্ছা, এবার ট্রিটমেন্ট, এই যে সমস্যা হচ্ছে এর কোনো ট্রিটমেন্ট নাই। তার মানে আক্রান্ত হয়ে গেলে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট, জ্বর হলে জ্বরের চিকিৎসা, জ্বর হলে জ্বরের চিকিৎসা, আর কি ব্যথা হলে ব্যথার চিকিৎসা। ব্যাকটেরিয়া যদি ইনফেকশন মনে হয়, একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি এটা কোনো সব প্রিভেন্টিভ চিকিৎসাই কিন্তু এটা মেন। এজন্য মিজলস যেন না হয় সেজন্য প্রিভেনশন নিতে হবে আর কি। তো এটা প্রিভেন্টিভ ট্রিটমেন্টের মধ্যে কি বলছে, যেটা লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, আগে কিল ভ্যাকসিন দেওয়া হতো 1956 এর দিকে মনে হয়, এটা আউট হয়ে গেছে, কিল ভ্যাকসিন আর দেওয়া হয় না। এখন লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন দেওয়া হয়। এটা প্রচুর সাইড ইফেক্ট এবং মিজেলসে আক্রান্ত হওয়ার রেট বেশি থাকার কারণে কিল ভ্যাকসিন এখন আর ইউজ করা হয় না। তো এটা আলটিমেটলি লাইভ, এখন লাইভ ভ্যাকসিন দেওয়া কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু সাইড ইফেক্ট হয় লাইভ ভ্যাকসিন। এবং লাইভ ভ্যাকসিন তো ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন, যাদের মানে প্রেগনেন্ট ওম্যান বা যাদের এইচআইভি আক্রান্ত, তাদের কিন্তু ওই লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। বা অলরেডি জ্বর চলে আসছে বা অন্য কোনো কারণে জ্বর হচ্ছে বডিতে, সেক্ষেত্রে কিন্তু লাইভ ভ্যাকসিনটা দেওয়া যাবে না। তো নর্মালি বইতে বলছে যে মায়ের কাছ থেকে যে আমাদের ওই ইয়েটা আসে, মায়ের ইমিউনিটিটা আসে, ইমিউনোগ্লোবুলিন জি, সেটা কিন্তু 15 মাস পর্যন্ত থাকে।
এই জন্য 15 মাসের আগে পর্যন্ত দেওয়া যায় না, এটা বইয়ের কথা। কিন্তু আলটিমেটলি এটা আমাদের দেশে মানা হয় না। আমাদের দেশে কিন্তু 9 মাসে ইপিআই শিডিউলে কিন্তু 9 মাসে একটা ভ্যাকসিন দেওয়া হয়, একটা ডোজ। লাস্টে কিন্তু 15 মাসে দেওয়া হয়। তো বর্তমানে বলা হচ্ছে 6 মাস পরে যদি তার এখন আউটব্রেক যেহেতু হচ্ছে, এখন 6 মাস পরে কিন্তু দেওয়া যাবে। মানে এখন থেকে আলটিমেটলি 6 মাস থেকে দেওয়া শুরু হচ্ছে, এবং 9 এবং 15 মাসের মাঝখানে আরেকটা ডোজও বলা হচ্ছে দিতে হবে। মানে এটা সবাই দেওয়া হয়েছে আর কি। তো এইটা হচ্ছে বইয়ের কথা অনুসারে 15 মাসের দরকার হয় না, কিন্তু আলটিমেটলি 6 মাস পরে দেওয়া হয়। আচ্ছা, এখানে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম যে এটা শুড নট বি গিভেন ইন ইমিউনোসাপ্রেসিভ পার্সন অন প্রেগনেন্ট ওমেন। প্রেগনেন্ট ওমেন এবং ইমিউনোসাপ্রেসিভ যাদের কন্ডিশন আছে, শরীর অসুস্থ, জ্বর, এইচআইভি তে আক্রান্ত, বা অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে আছে, কেমোথেরাপি নিচ্ছে, এদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেওয়া যাবে না, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আর কিল ভ্যাকসিন শুড নট বি ইউজড, একটু আগে বললাম যে কিল ভ্যাকসিন কিন্তু আলটিমেটলি বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটার বেশি সাইড এফেক্ট এবং এটার সাকসেস রেটও ভালো নাই। আচ্ছা, এটা এখানে আলোচনা করছে 1997-এ, এটা হু থেকে এটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখন আমরা এই আজকের এই যে এই টপিক থেকে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে যে মিজেলস এ আক্রান্ত হলে কিন্তু এটার লাইফ লং ইমিউনিটি দিবে আমাদের, লাইফ লং ইমিউনিটি দিবে। এবং আক্রান্ত যাদের হয়ে যাবে, বিশেষ বাচ্চাদের সর্দি জ্বর কাশি শুরু হয়ে যাবে, এবং ওই 3-4টা যে ফিচার পাওয়া যাবে, যে কমপ্লিট স্পট আমাদের গালের এই পাশে বা যে কোনো এক জায়গায় সাথে র্যাশ চলে আসছে, তাহলে কিন্তু ওয়েট অ্যান্ড সি দেখা ছাড়া আমাদের কিছু করার নেই। আহ, আর তার ইমিউন বুস্ট আপ হবে, এর জন্য প্রোটিন জাতীয় ডিম, দুধ, লেবু, ভিটামিন এ ক্যাপসুল, এগুলো আমাদের খাওয়াইতে হবে, এবং এগুলো আগে থেকেই প্রিভেনশনই কিন্তু এটার সবচেয়ে বেস্ট অপশন। রোগ হয়ে যাওয়ার পরে তেমন কিছু করার নাই। আর কখন ডাক্তারের কাছে যাবেন, দেখা যাচ্ছে জ্বর অসহ্য পর্যায়ে চলে গেছে আর খিঁচুনি শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু মোটামুটি হাসপাতালে ভর্তি থাকার প্রস্তুতি নিয়ে কিন্তু আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। আর নর্মাল ভাইরাস জ্বরের যে ফিচার, সর্দি জ্বর কাশি এবং নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, এটা যদি বাচ্চাদের হয়, আপনি ঘরে তাকে আইসোলেশন করে দিয়ে, বর্তমান অবস্থায় আইসোলেশন করে দিয়ে তারপরে রেস্ট দিতে হবে এবং খাওয়া দাওয়া বাড়াইতে হবে। আরেকটা যেটা বললাম যে ওই যে ডায়রিয়া হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে, যদি বইয়ে কিন্তু ডায়রিয়া আমরা কোথাও পাই নাই, মানে লেন্সে, কিন্তু ডায়রিয়া হচ্ছে এই জন্য পানির যেন স্বল্পতা না হয়। পানি জাতীয় যত খাবার আছে, স্যালাইন, স্যুপ, ডাবের পানি, বা দুধ, মায়ের যদি বুকের দুধ খায় প্রচুর পরিমাণে, এমনি মানে লিকুইড জাতীয় খাবার, সহজ কথায় যেখানে আহ, পানি আছে, এই ধরনের খাবার প্রচুর খাওয়াইতে হবে, যেন পানির স্বল্পতায় মারা না যায়। কারণ বাচ্চাদের এমনিতে পানির স্বল্পতা যখন হয়, ডায়রিয়া যখন হয়ে যায়, একেবারে লেথার্জিক হয়ে যায়, নিস্তেজ হয়ে যায় এবং দ্রুত খারাপ হয়ে যায়। এই জন্য কোনো বাচ্চা যদি ডায়রিয়া হওয়ার পরে, মেজেন্স আক্রান্ত হোক বা যে কোনো এনি ডায়রিয়া হওয়ার পরে, যদি তার পানি খাওয়াতে অরুচি হয় বা পানি খেতে না পারে, তাহলে কিন্তু দ্রুত তাকে হাসপাতালে গিয়ে স্যালাইন দিতে হবে। মানে যেভাবে হোক শরীরে পানি দিতে হবে। এটা মুখে খেতে পারলে তো ভালো, আর মুখে খেতে না পারলে কিন্তু তাকে হসপিটালাইজেশন করার প্রস্তুতি নিতে হবে। তো এটাই ছিল আলটিমেটলি মিজেলস সম্পর্কে আমাদের লেন্স রিভিউ। অনেকদিন পরে লেন্স খোলা হয়েছে, ভাবলাম একটু শেয়ার করি। এই বিশেষ করে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে, মেডিকেল স্টুডেন্ট অথবা যারা ডক্টর হয়ে গেছে, অনেকদিন ধরে লেন্স খোলা হচ্ছে না, তাদের এটা উম, জন্য এটা আসলে করা। আর এই আমাদের মেডিসিক্রেট গ্রুপে যেটা আছে, বা মেডিসিক্রেট ইউটিউব চ্যানেলে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো আমাদের শুধুমাত্র মিজেলস নিয়ে। আপনারা চাইলে দিতে পারেন। আবার যদি এরকম কোনো একাডেমিক ডিসকাশন আপনাদের কোনো দরকার হয় বা এরকম আপনারা চান, কমেন্টে জানাবেন। আমরা এগুলা শুধু আমি না, আমাদের আরো যারা কলিগ আছে, বিভিন্ন ধরনের একাডেমিক ডিসকাশন কিন্তু করবে। ডিরেক্ট বইতে বইতে কি লেখা আছে, আর পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের পরামর্শ অনুসারে যদি কোনো ভিডিওতে দেখা হয়, সেদিন কথা হবে। আল্লাহ হাফেজ।